এমন আচরণে সিরাতের রাগ হলো। লোকটা কি ভুলে গেছে আজ রাতে কাহিনী শোনানোর কথা ছিল? তৎক্ষণাৎ রুমে গিয়ে পাশে আস্তে করে শুয়ে বলল। আজ রাতে আপনি ঘুমোচ্ছেন কেন? কি কথা ছিল মনে নেই? প্রমুখের সত্যিই মনে নেই কি বলতে চেয়েছিল, কিন্তু সিরাতের থেকে এমন মন্তব্য তার মাথায় দুষ্টু চিন্তা আনে। মুহূর্তে চোখ অস্বাভাবিক বড় হয়ে যায় তার। সিরাত এসব কি বলছে? কাছে আসতে চাইছে? সে তৎক্ষণাৎ হুড়মুড় করে শোয়া থেকে উঠে ভয়ার্ত স্বরে বলল। বউ, আজ সারা রাত আমাকে জাগিয়ে রাখার প্ল্যান করেছো? সিরিয়াসলি? আদর পাওয়ার জন্য তুমি প্রস্তুত? সিরাত এসব শুনে থতমত খায়, হা করে তাকিয়ে রইল এই বদমাশ লোকটার দিকে। প্রমুখ তাদের মাঝে সমস্ত দূরত্ব গুছিয়ে সিরাতের হাত নিজের কাছে এনে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল। সত্যি তুমি আগ্রহী? আমার বিশ্বাস হচ্ছে না। এসো, এই হাতে একটা চিমটি কাটো, দেখি আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি। সিরাত এবার ভয়ে জমে যায়। সে কখন এসব বলল? এই লোক কি কখনো ভালো হবে না? ছি, সব সময় বাজে চিন্তা। তাই ইচ্ছে করে জোরে দিল প্রমুখের হাতে চিমটি। প্রমুখ ব্যথায় ছিটকে দূরে সরে গেল, হাত ছেড়ে বলল। তাহলে সত্যি? যাক বাবা, আজকাল তুমিও আমাকে উস্কে দিচ্ছ। তুমি আমাকে ভালো হতে দিলে না সিরাজ, ভেরি ব্যাড। প্রমুখ ঠোঁট কামড়ে গভীর নয়নে তাকায় সিরাতের পানে। সিরাতের হৃদয় অবরত ধুকপুক করছে, ভয়ে শুকিয়ে আসছে গলা। সে তো কাহিনী শুনতে চেয়েছে, এখন এই পাগলকে কিভাবে বুঝাবে সে? না, এ হতে পারে না। সিরাত আস্তে আস্তে পিছিয়ে যাওয়ার ফলে দেয়ালে পেট ঠেকলো তার। প্রমুখ এবার চট করে সিরাতের কোমরে বাঁকা খাজে হাত রাখলো। তৎক্ষণাৎ সিরাত কম্পিত গলায় বলল। দেখুন, আমি বলতে চেয়েছি। প্রমুখ ডান হাতে সিরাতের ঠোঁটে রেখে থামিয়ে দিল তাকে। সিরাত ভয়ে শিউরে ওঠে। প্রমুখের বাম হাত কোমর থেকে গালে অবস্থান করে। সিরাতের গাল দুটো নিজের হাতের মাঝে রেখে তার ওষ্ঠ এগিয়ে নিল সিরাতের ওষ্ঠের কাছে। আর একটু হলেই দুটি উষ্ণ অধরের মিলন ঘটবে আজ। প্রমুখ নেশাতুর দৃষ্টিতে সিরাতের কম্পিত ঠোঁটে তার অধর মিলিয়ে দেওয়ার মুহূর্তেই সে সময় প্রমুখের ফোন বেজে ওঠে। তৎক্ষণাৎ বিস্ফোরণ দৃষ্টিতে সিরাত চোখ বড় বড় করে তাকায়। প্রমুখের মেজাজ যেন দ্বিগুণ হলো। সে হালকা স্বরে তাকায় পাশের বালিশের নিচে মোবাইলের দিকে। মুহূর্তেই আবার চোখ সরিয়ে ফোন কলকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবারও এগিয়ে যায় সিরাতের অষ্টের নিকট। তৎক্ষণাৎ আবারও কল বাজে। তীক্ষ্ণ আওয়াজে মেজাজ চটে যায় তার। গাল থেকে হাত নরম করতেই সিরাত দূরে সরে বলল। জরুরি কল বোধ হয়। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে চোখ বন্ধ করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলে ফোন হাতে তুলল। চোখে পড়ল কবিরের হাসি মুখের ছবি। মুহূর্তেই মাথায় রক্ত উঠে যায়। রাগে ঘাড়ের রগগুলো স্পষ্ট হয়। নিজেকে আজ সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। আর সময় পেলি না? এই সময় কেন ডিস্টার্ব করলি? রাগ তরতর করে বাড়তেই ফোন কানে নিয়ে বারান্দায় যায়। ওপাশ থেকে কবির বলল। স্যার, এত রাতে আইসক্রিম কোথায় পাওয়া যাবে বলতে পারেন? আসলে বউটা খুব বায়না ধরেছে আইসক্রিম খাবে। সেই সন্ধ্যা থেকে কোনোভাবেই সামলাতে পারছি না আমি। কি করি বলুন তো? আপনার জানাশোনা থাকলে লোকেশন পাঠিয়ে আমাকে এই বউরূপী অত্যাচার থেকে উদ্ধার করুন। কি যে বিপদে আছি বলে বুঝাতে পারবো না। প্লিজ স্যার, বাঁচান আমায়। বউ বলেছে আজ আইসক্রিম না খাওয়ালে আমাকেও তার কাছে ঘেঁষতে দেবে না। আপনি জানেন না, বউ আমার খুব জেদি, যা বলে তাই করে ছাড়ে। তখন দেখা যাবে আমাকে সত্যি সত্যি কাছে যেতে দিচ্ছে না। তখন আমি আদরের অভাবে অচিরেই অক্কা পড়ে যাব স্যার। আপনিও একজন দায়িত্ববান অ্যাসিস্ট্যান্ট হারাবেন। আমি চাই না আপনার ক্ষতি হোক, তাই ভয়ঙ্কর বিপদ থেকে দ্রুত উদ্ধার করুন আমায়। তুই বরং মরেই যা, এমনিতেও আজই তোর জীবনের শেষ রাত। প্রমুখ গর্জে উঠল। হাতের ফোন শক্ত করে ধরে আবারও উচ্চস্বরে বলল। আর কসম করছি কবির, আমাকে বিরক্ত করার মাসুল কড়ায় গন্ডায় কালকেই দিতে হবে তোকে। কবির হতবাক। স্যারের রেগে যাওয়ার ইঙ্গিত বুঝে ভয়ে হালকা ঢোক গিলল। মিনমিনে স্বরে বলল। স্যার, রেগে যাচ্ছেন কেন? প্রমুখ দাঁতে দাঁত চেপে আবারও ধমকে উঠে বলল। আমার সুখী তো সহ্য হয় না এত রাতে কল করেছি আজগুবি গল্প শোনাতে। শালা, কত বছর পর বউ একটু কাছে টেনেছে, এটাও এটাও তো সহ্য হলো না। ঠিক তুই ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লাগলি। আজ যদি রোমান্সের 12টা বাজে, তবে আমিও তোকে সারা জীবন দেবদাসের মতো বউ ছাড়া করার পথ বের করব।
কবির থতমত খায়, আমতা আমতা করে আয়তুল কুরসি পাঠ করছে। প্রমুখ রাগে ফুসফুস করে কল কেটে দেয়। বারান্দার সোফায় ধপ করে বসে মাথার চুল টেনে চিৎকার করে ওঠে। সিরাত ভয়ে শিউরে ওঠে। বুকের ভেতরে যন্ত্রটা অনবরত ধুকপুক করছে। একটু আগে কি থেকে কি হচ্ছিল। ভাগ্যিস আহাম্মক কবির ঠিক সময় কল করলো। যদি এবার ভয় হচ্ছে প্রমুখ যে ধাঁচের লোক, সত্যি সত্যি যদি কবিরকে কাল উপরে পাঠিয়ে দেয়, বেচারা বউ ছাড়া থাকবে কিভাবে। মুহূর্তেই হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক মিনিট বাদে প্রমুখ মুখে মৃদু হাসি নিয়ে বিছানায় বসলো। সিরাত চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে আছে। প্রমুখ আস্তে আস্তে সিরাতের উপরে ভর দিল। তাই 2 হাত সিরাতের মাথার দুপাশে দেওয়া। দেখে মনে হবে একজন আরেকজনের উপর শুয়ে আছে। প্রমুখের ঘন নিঃশ্বাস উপচে পড়ছে সিরাতের মুখে। দুরু দুরু বুক নিয়ে আস্তে করে চোখ খুলতেই সিরাত ভরকে যায়। চোখ বড় বড় করে বলল, আপনি এখানে কি করছেন? সরুন বলছি। প্রমুখ এবার নাকে নাক ঠেকিয়ে জোরে শ্বাস ফেলে। সিরাতের অবস্থা ব্যাঘাতিক। সে পারছে না ঠিকঠাক নিঃশ্বাস নিতে। মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে মরে যাবে সে। প্রমুখ এক হাতে সিরাতের গাল স্লাইড করতে করতে বলল, কাছে টেনে দূরে সরিয়ে দিচ্ছ কেন? সিরাত ভয়ে 2 হাত দিয়ে প্রমুখের বুকের পাঠায় ধাক্কা দেয়। প্রমুখ এবার দুষ্ট হেসে সিরাতের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, চলো কন্টিনিউ করি। সিরাত ভয়ে শিউরে ওঠে। কেমন গলা থেকে একটা শব্দ বের হচ্ছে না। আজ বোধহয় মরেই যাবে। তার আগে এই লোককে সরাতে হবে। হঠাৎ মস্তিষ্ক হালকা বুদ্ধি আসে। সে চোখ অস্বাভাবিক বড় করে কম্পিত কণ্ঠে বলে, আগে সরুন, আমাকে ওয়াশরুমে যেতে দিন। খুব চাপ দিয়েছে, হয়তো এখানেই হিসু করে দিব। প্রমুখ কপালের চামড়ায় ভাঁজ ফেলল। অতপর অধর বাঁকিয়ে হেসে বলল, পালাতে চাইছো? পালাবো কেন? আর পালিয়ে কত দূরেই বা যাব? তা ঠিক, সত্যি ওয়াশরুম পেয়েছে? সিরাত আর নিতে পারছে না প্রমুখের এত কাছে আসা। কথা বলার সময় প্রমুখের নিঃশ্বাসে দম বন্ধ হয়ে আসছে তার। সারা দেহের রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। শিশির করছে পায়ের তালু। সে উপায় না পেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, সত্যি বলছি, আমি আর পারছি না। মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। প্রমুখ তৎক্ষণাৎ ছেড়ে দেয় তাকে। 1 সেকেন্ড নিজের বালিশে চলে আসে। সিরাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুকের বাঁ পাশে হাত রেখে অনবরত বড় বড় শ্বাস নিয়ে উঠে বসে। চোখ বন্ধ করে জামার ওড়না খামচে ধরে। প্রমুখ কপাল কুঁচকে বলে, যাচ্ছ না কেন? যাচ্ছি। গলা জড়িয়ে আসছিল তার। কোনো মতে বলেই দৌড়ে পালালো ওয়াশরুমে। ভাগ্যিস বুদ্ধি করে বলেছিল, নয়তো কি হতো আজ। এই প্রমুখ এত ভয়ঙ্কর কেন? এর থেকে রাগী প্রমুখ ঢের ভালো ছিল। আয়নার তাকিয়ে অনবরত পানি ছেটালো মুখে। এখনো আত্মা কাঁপছে তার। মুখ মুছে 2 হাত দিয়ে মুখ ঢেকে আল্লাহ আল্লাহ করতে থাকে। ফজরের আজানের শব্দে চট করে ঘুম ভাঙল সিরাতের। চোখ খুলে ওপাশ ঘুরতেই ধপ করে পড়লো মেঝেতে। ও মা গো বলে চিৎকার করতেই মুহূর্তেই সমস্ত ঘুম উবে গেল তার। আশপাশ লক্ষ্য করে বুঝতে পারলো খাট থেকে নয়, বরং ব্যালকনির সোফা থেকে পড়ে গিয়েছে সে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসলো সোফায়। মস্তিষ্ক সচল করে মনে করতে লাগলো রাতের সেই ভয়ঙ্কর কাহিনীর কথা। সিরাত ওয়াশরুমে গিয়ে প্ল্যান করে আজ সারা রাত সে এখানেই কাটিয়ে দিবে। নয়তো বাঘের গুহা থেকে সশরীরে বের হতে পারবে না। যে ভাবা সেই কাজ। পাক্কা 30 মিনিট পায়চারি করার মাঝে সে হঠাৎ ভাবলো, খবিশ বেটা একবারও তো দরজায় নক করলো না। লোকটা করছে কি? মনে মনে ভাবতে লাগলো আরো কিছু সময়। ততক্ষণে রাত বাজতে চললো 2টো। নেহাত প্রমুখ শোয়ার সময় বলেছিল আজ তার ঘুম পাচ্ছে। এই কথা তৎক্ষণাৎ মনে পড়ল সিরাতের। অমনি তার চোখ দুটো চিকচিক করে ওঠে। ঠোঁটে দেখা গেল হাসির রেখা। খুশিতে 2 হাত দুদিকে দিয়ে বলল, ইয়াস, এই সুযোগ। এরপর আস্তে আস্তে দরজা খুলে মাথা বাইরে দিয়ে হালকা উকি দিল। না, জেগে নেই প্রমুখ। হয়তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে কাদা। এই সুযোগে ধীর পায়ে বিছানার কাছে গিয়ে ঝুঁকলো প্রমুখের মুখের কাছে। ড্যাব ড্যাব করে কতক্ষণ তাকিয়ে রইল। রক্তলাভ বেহায়া ঠোঁট জোড়ার দিকে নজর দিয়ে সিরাত ঢোক গিলল। এরপর চোখ বন্ধ করে হাত নাড়লো প্রমুখের মুখের সামনে। পরীক্ষা করলো সত্যি ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, সত্যি সে ঘুমিয়ে গেছে। স্বস্তি পেয়ে পাটি পেটি পেয়ে তার বালিশে মাথা রাখলো। ঘুম আসছে না। প্রায় 10 মিনিট পর চোখ বন্ধ করতেই চট করে মনে পড়লো এই বাঘের সাথে আজ ঘুমানোর রিস্ক। পাশ ফিরে একবার নজর দিয়ে দৌড়ে চলে যায় ব্যালকনিতে।
সেখানে আধ ঘন্টা মোছরামুছি করে ঘুমে তলিয়ে যায়। সিরাত সোফা থেকে উঠে পড়ল। এখন আর তার ঘুম আসবে না। বড় বাচ্চা বেঁচে গেল। কোথায় সে অপেক্ষায় ছিল অতীতের কথা শুনবে, আর ওই লোক উল্টো বুঝে তার ধৈর্যের 12টা বাজিয়ে দিল। তপ্ত শ্বাস ফেলে বিড়বিড় করলো, শয়তানটাকে খেপিয়ে দেওয়াই আমার জীবনের বড় ভুল। কথা শেষ হতেই হতাশ হয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে একা একাই বলল। আজ তোর জন্যই বড় বাঁচা বেঁচে গেলাম। এরপর গেল কিচেনে। এ বাসায় আসার পর কোনোদিনও মনের ভুলেও কিচেনে তো দূর, অন্য সকল রুমেও আসেনি। তাই ভাবলো সকালের স্নিগ্ধ বাতাসে নিজেকে বিলিয়ে দিবে। সেই কথা মতো 1 কাপ চা নিয়ে ছাদে চলে গেল। জুলেখা উঠে প্রতিদিনের মতো দুজন সার্ভেন্টের সাথে হালকা নাস্তা বানালো। আজ স্কুলে প্রাইভেট আছে তার। কথা অনুযায়ী বিকেলের দিকে মায়ের সে মাটির ছোট্ট ঘরটার উদ্দেশ্যে রওনা হবে সে। মনটা আজ বড্ড ফুরফুরে। নাস্তা বানানোর মাঝে সিরাত নিচে নামে। জুলেখার দিকে একবার তাকিয়ে রুমে চলে যায়। প্রমুখ ঘুম থেকে উঠলো 11টার একটু আগে। এতক্ষণ সিরাত পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখেছে। ঘুমের ঘোরেই প্রমুখ আষ্টে পৃষ্ঠে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, সিরাজ, তোমার শরীর হঠাৎ কোলবালিশের মতো শক্ত কেন? এরপর আরো শক্ত করে দুপা দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে কোলবালিশে হঠাৎ চুমু খায়। তৎক্ষণাৎ কপাল কুঁচকে গেল। চট করে চোখ খুলে ভরকে যাওয়া কণ্ঠে চিৎকার দিয়ে উঠে, সিরাজ, ছি, এই কি করলাম আমি? শেষে কিনা বৌবাদে কোলবালিশকে চুমু খেলাম। প্রমুখ দ্রুত উঠে গায়ের টি শার্ট ঠিকঠাক করে ফ্রেশ হয়। মনে পড়ে রাতের সমস্ত ঘটনা। ইস, সিরাত ওয়াশরুমে যাওয়ার পর কিভাবে যেন সে ঘুমিয়ে গেল। আহারে, মেয়েটা হয়তো অভিমান করেছে। হতাশার নিঃশ্বাস ফেলে ড্রয়িং রুমে আসলো। ভেবেছিল সিরাত এখানে না। সিরাতকে না পেয়ে কপাল কিঞ্চিত করে গম্ভীর কণ্ঠে ডাকলো, সিরাজ, কোথায় তুমি? কোনো উত্তর নেই। প্রমুখ ফের ডাকার মাঝে দেয়াল ঘড়ি জানান দিল 11টা বেজে গেছে। সেদিকে তাকিয়ে থমকে গেল। এক্ষুনি বের হতে হবে। তাছাড়া ওই কবিরের সাথে বোঝাপড়া আছে তার। চটপট একটি কলা, জুস আর পরোটা খেয়ে উঠে পড়ল। তৎক্ষণাৎ সিরাত আসলো সেখানে। প্রমুখকে দেখে আজ কেমন মনে মনে লজ্জা পাচ্ছে সে। প্রমুখ সিরাতের দিকে তাকিয়ে হঠাৎ চোখ টিপ মেরেই চমৎকার করে হাসলো। তার প্রতি উত্তরে সিরাত লজ্জায় মুখ বাঁকায়। প্রমুখের তাড়া থাকায় দ্রুত রেডি হতে চলে যায়। সেখানে সিরাত পেছন থেকে আমতা আমতা করে বলল, আমি ভার্সিটি যেতে চাচ্ছি। সামনে ইন কোর্স, তারপর টেস্ট। যাও, না করেছি কখনো? আমার বই খাতা মায়ের কাছে, সেখানে যেতে হবে। পাশের টেবিলের ড্রয়ারেই সব কিছু রাখা আছে, দেখো। সিরাত ভ্রু কিঞ্চিত করে টেবিলের ড্রয়ার খুলতেই দেখল সমস্ত বই গুছিয়ে রাখা। মুহূর্তেই চোখ বড় করে প্রমুখকে বলল, কখন এনেছেন এগুলো? প্রমুখ পারফিউম মেখে হাতে ঘড়ি পরে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়ি নিচেই আছে, সময় মতো চলে এসো। বেশি চালাকি করলে ঠ্যাং ভেঙে ঝুলিয়ে রাখবো। লোকটি গাড়ির গ্লাস নামিয়ে কালো চশমার ভেতর থেকে তাকিয়ে রইল সামনের বিল্ডিং এর দিকে। এ বাসা তার অচেনা নয়। আজ থেকে কত মাস এখানে এসেছে সে, শুধু ভেতরেই যাওয়া হয়নি। শার্টের হাতা গুটিয়ে বলল। লোকটি হঠাৎ রাগান্বিত গলায় চিবিয়ে চিবিয়ে বলল। লোকটি ভয়ে চুপসে গিয়ে উত্তর দিল। চোখ থেকে কালো সানগ্লাস খুলে একটু ভাবুক হয়ে বলল। হতাশার শ্বাস ফেলে সে স্থির নয়নে তাকিয়ে রইল সামনের অর্ধ খসে পড়া বিল্ডিংটির দিকে। অতঃপর সামনের ছেলেটিকে বলল, সিরাত দীর্ঘ 4টি মাস পর চিরচেনা ভার্সিটির সামনে এসে আবেগে কেঁদেই ফেলল। নাক টেনে কাঁদতে শুরু করলো সিরাত। আজ ঠিক কতদিন পর ভার্সিটির মুখ দেখতে পেল সে। খুশিতে চোখের পানি মুছে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ক্লাসের উদ্দেশ্যে গেল। ক্লাসের ভেতর যেতেই অনেকে এক আকাশ বিস্ময় নিয়ে অবাক চোখেই তাকিয়ে রইল তার দিকে। সিরাত কিছুটা অপ্রস্তুত হয়ে ভেতরে গিয়ে একটা বেঞ্চে বসে। এই ভার্সিটির কেউই জানে না সিরাতের কার সাথে বিয়ে হয়েছে, শুধু জানে হঠাৎ করেই সিরাতের বিয়ে হয়ে যায়। এটা অবশ্যই অ্যাসাইনমেন্ট এক্সামে অনুপস্থিত হওয়ার ফলেই সায়রা জানিয়েছিল প্রিন্সিপালকে। তারপরের দিনই প্রিন্সিপাল তাইমা খানমকে ডেকে পাঠায়। সায়রা বুদ্ধি করে সকালেই তাইমা খানমকে সমস্ত কথা শিখিয়ে দেয়। এটাও বলে প্রমুখের সাথে যে বিয়ে হয়েছে এ কথা লুকাতে। তাইমাও প্রিন্সিপালের সাথে কথা বলে সিরাতের জন্য সময় চায়। আশ্বাস দেয় ফাইনাল পরীক্ষায় সে উপস্থিত থাকবে। এতে প্রিন্সিপাল সন্তুষ্ট হলো। যদিও সিরাত কখনো অনুপস্থিত, পরীক্ষায় খারাপ করা এসবের মধ্যে ছিল না,
তাই আর তয়াম্মা খানমের কথা নাকচ করেনি। সিরাতকে পেয়েই সবাই তার কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। কার আগে কে জিজ্ঞেস করতে পারে এরই প্রতিযোগিতা চলছে। একজন বলল, সিরাত হেসে কিছু বলার আগে সামনের মেয়েটি বলল, কোথায় বিয়ে হয়েছে তোমার? সংসারে অনেক চাপ, তাই না? আরে, তোমার হাজবেন্ড পড়াশোনা করাতে চায় না বুঝি? আসলে জানো কি সিরাত, তোমার মতো মেয়েদের সাথে এমনই হয়। তার মধ্যে গরিবের মেয়ে হলে তো কথাই নেই।